টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা আলোচনার জন্য নির্ধারণ করেছি, গ্রিন কার্ডের শর্তাবলী অপসারণ বা রিমুভাল অফ কন্ডিশনস অন গ্রিন কার্ড। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এটি নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় অ্যাটর্নি জুরিস্ট ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার সারা দিনের কর্মক্লান্তি ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় গ্রিন কার্ডের শর্তাবলী অপসারণ বা রিমুভাল অফ কন্ডিশন অন গ্রিন কার্ড, এটির উপরে আজকে আপনি বিস্তারিত কথা বলবেন। তার আগে একটু আমরা জেনে নিই এই বিষয়টি সম্পর্কে ভূমিকায় কি বলা যায়। সুপ্রিয় দর্শক, আমাদের জীবনে কতই না স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নগুলোকে পূরণ করতে আমরা কত কিছুই না করি। আমেরিকার গ্রিন কার্ড এজন্য অনেকের জন্য সেই স্বপ্নের প্রতীক, নতুন জীবনের প্রতিশ্রুতি। কেউ বিয়ের মাধ্যমে এই পথে হাঁটেন, কেউ আবার কোটি টাকার বিনিময় করে পৌঁছাতে চান স্বপ্নের দুয়ারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পথ কি শুধু আনন্দে ভরা, নাকি এর ভেতরেও লুকিয়ে আছে অসংখ্য পরীক্ষা, ভয় আর অনিশ্চয়তা? একজন দম্পতির ক্ষেত্রে প্রমাণ করতে হয় তাদের বিয়ে সত্যিই বাস্তব, একসাথে থাকা বাস্তব, আর সম্পর্কের ভেতরে কোনো নির্যাতন, বেদনা বা প্রতারণা লুকিয়ে আছে কিনা। অন্যদিকে একজন বিনিয়োগকারীকে লড়তে হয় ভিন্ন এক যুদ্ধের সাথে। তার অর্থের উৎস বৈধ কিনা, সেই বিনিয়োগে নতুন চাকরির সৃষ্টি হচ্ছে কিনা, ব্যবসা কতটা স্থিতিশীলভাবে এগুচ্ছে কিনা, এসবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয় ইমিগ্রেশন কর্তৃপক্ষকে। তাই বলা যায় এই গ্রিন কার্ড যেন অনেকটা পরীক্ষার আসন। কেউ কেউ এই পথ চলায় ক্লান্ত হয়ে পড়েন, কেউ আবার চোখে আনে অশ্রু, তবু প্রতিটি সফলতার গল্প শেষমেশ বুনে দেয় অদম্য আনন্দের আলো। তাই আজ আমরা আলোচনায় তুলে ধরব এই গ্রিন কার্ডের বাস্তবতা, বিনিয়োগের চ্যালেঞ্জ আর এর পেছনের মানবিক দিকগুলো, হতাশা, সংগ্রাম আর সফলতার বাস্তব চিত্র। তো চলুন দর্শক, সংগ্রাম আর সফলতার মেলবন্ধনের সমন্বয়ে আজকের মূল আলোচনায় ফিরে যাই। জুরিস্ট ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান, আজকের যে আলোচ্য বিষয় সম্পর্কে কিছুটা ইঙ্গিত দিয়েছি বিষয়টির সম্পর্কে। আপনার কাছে আমরা বিস্তারিতভাবে আলোচনায় চাইব যে এই যে আজকের বিষয়টি গ্রিন কার্ডের শর্তাবলীর যে অপসারণ, এই গ্রিন কার্ডের শর্তাবলী অপসারণ বলতে আসলে আমরা কি বুঝি বা কি বোঝায়, কোন পরিস্থিতিতে একজন অভিবাসীকে কন্ডিশনাল গ্রিন কার্ড দেওয়া হয়, শর্তাবলী অপসারণের জন্য সাধারণত কোন কোন কাগজপত্র বা প্রমাণ জমা দিতে হয়, বর্তমান সময়ে অর্থাৎ এই 2025 সালে গ্রিন কার্ডের শর্তাবলী অপসারণ প্রক্রিয়ায় কোনো নতুন পরিবর্তন বা চ্যালেঞ্জ আছে কিনা, এই প্রশ্নগুলো আপনার কাছে রাখছি একবারেই, যাতে আপনি কন্টিনিউয়াসলি আপনার আলোচনাটি চালিয়ে যেতে পারেন। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান, একটা জিনিস দর্শক আপনারা খেয়াল করেছেন কিনা, সাধারণত সবাই জানে, আমার মনে হয় যে টিভিএন অ্যানালাইসিসে যেদিন এই ল মানে আইন সংক্রান্ত ব্যাপারে আলাপ হয়, হয়তো অনেকেই টেলিভিশন সেটটা বন্ধ করে দেন। রুক্ষ একটা ব্যাপার হয়তো, মানে এই ধরনের একটা ব্যাপার ঘটে। কিন্তু আমাদের যে সঞ্চালক মহোদয়, উনি এত সুন্দর করে সাহিত্য রস দিয়ে এত সুন্দর করে ব্যাপারটা উপস্থাপনা করেন, যার ফলে এই রুক্ষ ব্যাপারটাও খুব
মানে আগ্রহের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। খুব সুন্দর করে আপনি আমাকে যে উপস্থাপন করলেন, আমাদের বিষয়টাকে উপস্থাপন করলেন। হ্যাঁ, আমি শুধু বলছি না যে বিষয়টাকে, আমাকেও আপনি উপস্থাপন করলেন। হ্যাঁ, তাতে আমি বিমোহিত। এইভাবে করে যদি আমরা ল এর সাথে এই যে সাহিত্য রসের যে ব্যাপারটা, এই মানবিক দিকগুলো একসাথে করতে পারতাম, তাহলে হয়তো আমি আরো সাকসেসফুল হতে পারতাম। এবং অ্যাকচুয়ালি ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এবং এই যে আমি তো সবসময় বলি, আবারও বলতে বাধ্য হচ্ছি, ওনাদের মতো সম্মানিত মানুষেরা আমাদের অনেক প্রফেশনালের আজকের এই অবস্থা এবং ভবিষ্যতে আরো ভালো করার জন্য অনেক অবদান রেখেছেন। আপনি আমার সালাম গ্রহণ করুন। হ্যাভিং সেড দ্যাট, এই যে ব্যাপারটা উনি বললেন যে হ্যাঁ, এটা বিশেষ করে দুটো ব্যাপারে এই জিনিসটা ঘটে। একটা হচ্ছে যারা সেই একটা বড় অঙ্কের অ্যামাউন্ট, এটা মানে বিভিন্ন নাম্বার আছে এখানে, আগে যুগ যুগ ধরে 1 মিলিয়ন ছিল, সেটা এখন প্রায় 2 মিলিয়ন, তারপরে এর মাঝে আবার অর্ধেক আছে, আবার কোনো কোনো জায়গায় গ্রুপ ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। যেভাবে হোক একটা বড় অঙ্কের ইনভেস্টমেন্ট এবং 10 জন আমেরিকানকে চাকরি দিতে হবে, এই ধরনের কোনো ব্যাপার নিয়ে যেই ধরনের একটা গ্রিন কার্ড আছে, সেটাও 2 বছরের জন্য দেওয়া হয় এবং এটার কন্ডিশনটা রিমুভ করতে হয়। এটা এক ধরনের। আরেকটা হচ্ছে যারা বিয়ের মাধ্যমে এখানে গ্রিন কার্ড নিয়ে আসেন, তাদের যদি বিয়ের 2 বছরের মধ্যে গ্রিন কার্ডটা হয়ে যায়, যেটা সাধারণত যদি কারোর সাথে বিয়ে হয় হু হ্যাপেন্স টু বি অ্যান আমেরিকান সিটিজেন, তাহলে এটা সম্ভব হয় সাধারণত। কিন্তু অনেক সময় গ্রিন কার্ড হলেও হয়, বিকজ অনেক সময় ওই যে প্রায়োরিটি ডেট হলো এটা বেশ কারেন্ট থাকে অনেক সময়, বা অল্প কিছুদিনের ব্যাপারে, যাই হোক। তো এইরকম যদি হয় যে 2 বছরের মধ্যে গ্রিন কার্ডটা হয়ে গেছে, তাহলে আপনি কন্ডিশনাল গ্রিন কার্ড পান। মানে যেদিন আলটিমেটলি আপনার গ্রিন কার্ডটা হলো, পার্মানেন্ট রেসিডেন্স, যেমন বাইরে থেকে আসলে যেদিন আপনি এখানে এসে আপনি বর্ডারে মানে আপনি চেক ইন করে আপনি ভেতরে পা দিবেন, সেদিন থেকে আপনার গ্রিন কার্ডটা ধরা হবে। বা এখানে যদি আপনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করেন, যেদিন থেকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসটা হলো, হ্যাঁ, নট দ্য কার্ড, যে কার্ড আসছে ওইটা না, যেদিন থেকে অ্যাপ্রুভালটা হলো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, সেদিন থেকে আপনার গ্রিন কার্ড। এবং তার থেকে 1 বছর 9 মাস পরে এবং 2 বছর শেষ হয়ে যাওয়ার আগে আপনারা এই যে গ্রিন কার্ড, তার যে একটা কন্ডিশন থাকে, ওই কন্ডিশনটা রিমুভ করতে হয়। হ্যাঁ, এবং এছাড়া আর ইজ অ্যাজ গুড অ্যাজ এনি আদার গ্রিন কার্ড। কিন্তু কথা হচ্ছে যে এই রিমুভালটা আপনার সরাতে হয়, ওটা না সরা পর্যন্ত সামনে এগোনো যায় না। যেমন আপনি সিটিজেনশিপ হবেন ইত্যাদি, এটার আগে এই রিমুভালটা করতে হয়। তো সেটা হচ্ছে ওই যে ওই উইন্ডোতে 1 বছর 9 মাস থেকে 2 বছরের মধ্যে এটা করতে হয়। আচ্ছা, একটা প্রশ্ন সঞ্চয় করে রেখেছেন যে যদি 2 বছর চলে যায় তাতে অসুবিধা হয় কি না। আমি বলবো যে অসুবিধা হয় না। আপনি যখনই আপনি এটা নজরে পড়বে, ধরেন আপনার দেরি হয়ে গেছে, তারপর আপনি এটা অপেক্ষা করবেন না, আপনি সাথে সাথে ফাইল করে দিবেন যদি 2 বছর হয়েও যায়। তো এই গেল সিচুয়েশনটা। তো এখন নর্মালি এটা যেটা করতে হয় যে স্বামী স্ত্রী দুজনে মিলে বা বাচ্চারা যদি সাথে আসে, তারা ওই একসাথে এই অ্যাপ্লিকেশনটা করতে হয়। হ্যাঁ, I-751, হ্যাঁ, ওই রিমুভাল অফ কন্ডিশনের যেই অ্যাপ্লিকেশন, এবং সেটা জয়েন্টলি করতে হয়। এই হচ্ছে সাধারণ নিয়ম এবং সাধারণত এটা হয়ে যায়। একজন মানুষ এখানে বিয়ে করে গ্রিন কার্ড নিয়ে এসছেন, তারা মানে সুন্দর করে সংসার শুরু করলেন, একসাথে থাকেন, কাজ করেন, মাঝে মাঝে খুনসুটি হয়, আবার ঠিক হয়ে যায়, বেড়াতে যান, হ্যাঁ, বাচ্চাকে নিয়ে পড়তে বসান ইত্যাদি, সব মিলিয়ে এটা একটা মানে তেমন কোনো কঠিন কোনো ব্যাপার নয়। হ্যাঁ, তো এবং সেই জন্য যে জিনিসটা আপনাদের করা উচিত সেটা হচ্ছে আসার পর থেকেই একটা হচ্ছে জয়েন্ট রেসিডেন্স, একসাথে থাকেন। এক্সেপশন আছেন, দুজনেই এমন কোনো প্রফেশনে আছেন যেখানে দুজন 2 জায়গায় চাকরি পেলেন, ভালো জব,
ছেড়ে দেওয়ার মতো না, সেটা তারা বুঝবে। কিন্তু নর্মালি আপনারা একসাথে থাকেন, এটা কাইন্ড অফ এক্সপেক্টেড। আচ্ছা, বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে থাকেন, হ্যাঁ, তো এগুলো একটা। তারপরে একসাথে বিভিন্ন ধরনের ছবি আছে আপনাদের, হ্যাঁ, একজন আরেকজনের ফ্যামিলি সম্পর্কে জানেন। এখানে থাকলে ভিজিটেশনের ব্যাপার আছে, দেশে থাকলেও বেড়াতে যাওয়ার ব্যাপার আছে। এই ধরনের একটা ব্যাপার যে দুই ফ্যামিলিতে দুই মানুষের মধ্যে একটা ভালো যোগাযোগ ইত্যাদি। আচ্ছা, তো এবং এর বিভিন্ন ছবি টবি থাকে, সেগুলো প্রেজেন্ট করলেন। একসাথে ট্যাক্স রিটার্ন, ম্যারিড ফাইলিং জয়েন্টলি, একসাথে ট্যাক্স রিটার্নটা। তারও আগে আপনার আসা মাত্র দুজনেই, হ্যাঁ, এটা গুড ফেইথ ম্যারেজ, এটা না করার কিছুই নাই, সাথে সাথে হ্যাঁ একটা ব্যাংক অ্যাকাউন্ট হবে, হ্যাঁ, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট। আসা মাত্র, দুজনে সংসার শুরু করা মাত্র আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট করবেন। কারণ একটা বড় জিনিস হচ্ছে বোনাফাইড ম্যারেজটা দেখাতে হবে। একটা তো আছেই যে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট আছে, হ্যাঁ, একসাথে থাকেন, ভালো কথা। আচ্ছা, একসাথে যে থাকেন ওটার ব্যাপারটা কি? হ্যাঁ, আপনি 1000 চিঠি জোগাড় করলেন, যে আমরা লিখলাম, আপনারাও লিখলেন ইত্যাদি করে, হ্যাঁ, ওটার থেকে বড় বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন জাঙ্ক মেল যে আসে, হ্যাঁ, মেসিস থেকে, বিভিন্ন ক্রেডিট কার্ড কোম্পানি থেকে, হ্যাঁ, এবং দুইজনের নামই যে ওটার উপরে থাকতে হবে এমন কোনো কথা নাই, হ্যাঁ। কিন্তু আপনাদের মানে যেমন দুইটাই বললাম, একটাতে আপনার নাম, একটাতে আপনার স্পাউসের নাম আছে। এই ধরনের যত জাঙ্ক মেলগুলো আছে এগুলো একসাথে করে রাখবেন, হ্যাঁ। আই নো এখানে প্রচুর জাঙ্ক মেল আসতে পারে, অন্তত মাসে একটা আপনার 2 বছর পরে যেহেতু করতে হবে 24 মাস, এগুলা এমন কোনো বেশি নাম্বার না। এই জিনিসগুলো আপনারা একসাথে জাঙ্ক মেল। আচ্ছা, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, জয়েন্ট ম্যারিড ফাইলিং জয়েন্টলি ট্যাক্স রিটার্নস, এবং ট্যাক্স রিটার্নটা মনে রাখবেন ফাইল করার পরেই কিছুদিন পরে এটা অনলাইন থেকেই আপনার করা যায়, ট্রান্সক্রিপ্টটা জোগাড় করা যায়। প্লিজ ট্রান্সক্রিপ্টটা জোগাড় করবেন এবং ওইটা সাবমিট করবেন। কারণ এই যে ফর্মটা, এটা মানে যখন আপনি সাবমিট করেন, হ্যাঁ, আপনাকে একটা কপি দেওয়া হয়, সেই কপিটা ইভেন সিগনেচার করা না, এটা আপনার জাস্ট ইনফরমেশনের জন্য হয়তো দেওয়া হয়, কিন্তু ওইটা যে অ্যাকচুয়ালি ফাইল করা হয়েছে তার প্রমাণ থাকে না। কিন্তু ট্রান্সক্রিপ্টটা যদি আপনি জোগাড় করে দেন তাহলে এটা প্রমাণ থাকে যে আপনি ওইটা অ্যাকচুয়ালি ফাইল করা হয়েছে। এটা একটা ভালো জিনিস, অফিসিয়াল জিনিস। তো এইভাবে করে, বা যদি কোনো প্রপার্টিস থাকে, বিজনেস থাকে, এগুলো একসাথে থাকা। আর কি যদি বলে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলো, ওটা 500 টাকা জমা দিয়ে রেখে দিলেন, আর কোনো খবর নাই, তাহলে হবে না। যত বিল টিল আছে, হ্যাঁ, এখন আর যে মানুষের তো চেক টেক লিখে না, ওই যত বিল আছে সব ওইটা দিয়ে দিবেন, হ্যাঁ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলো দিয়ে যত মানে এটাকে আর কি মোট কথা হচ্ছে সচল রাখা আর কি অ্যাকাউন্টটাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে এটাকে সচল এবং ব্যবহার করতে হবে আর কি অ্যাকাউন্টটাকে, ওটা ভালো জিনিস। তো এটা গেল। তো এরকমের আরও বহু কিছু বলা যায়, কিন্তু এই বেসিক জিনিসটা ফিনান্সিয়াল কমিংলিং এবং একসাথে থাকা, হ্যাঁ। আর একটা জিনিস মনে রাখবেন যে অনেক সময় যদি ইয়াং বয়স হয়, মানুষজন একটু সময় নিতে চায়, কিন্তু যদি একটা বেবি থাকে, হ্যাঁ, আর অন্যদিকে রুম ফুল অফ ডকুমেন্টস থাকে, বুঝতেই পারছেন কোনটার বেশি ইম্পর্টেন্স। তো ফলে যদি ওরকম থাকে, বাচ্চা বার্থ সার্টিফিকেট এগুলো দিয়ে জয়েন্টলি একটা অ্যাপ্লাই করে দিবেন। আচ্ছা, তো এটা একেবারেই সহজ একটা ব্যাপার। I-751 751, এবং ওইটা করে এটা যাই ফি আছে, ফিটা ভালো করে দেখে নেবেন। এখন তো পারলে প্রতিদিনই ফি বদলাচ্ছে, তো ফলে একটু সাবধানে থাকবেন আর কি। তারপরে দেখবেন এটার জন্য আলাদা আবার ফিঙ্গারপ্রিন্টের ফি আছে কিনা, এগুলো দেখে টেকে নেবেন, যাতে করে এই ফিরে টিরে না আসে। এইগুলো ফিরে টিরে আসলে বহু সময় নষ্ট হয়ে যায় গেল। তারপরে কোথায় ফাইল করবেন ওগুলোর জন্য ঠিকঠাক থাকে, এইগুলো কথা গেল। তারপরে যে এই কথাটা আসে যে অনেক সময় ব্যাপারটা এত সহজ হয় না। আপনি আসলেন, আপনি অনেক স্বপ্ন নিয়ে আসলেন, একসাথে সংসার করবেন, সবসময় ব্যাপারটা এরকম সহজ থাকে না, হ্যাঁ। আপনাদের অনেকেরই এইখানে বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয়। তারপরে এটার কি কারণ সেটা বিশ্লেষণে আমি যাব না, কিন্তু বিভিন্ন কারণে সমস্যা হয়, এবং তখন
ওই এই ধরনের কাজগুলো অনেকে করেন না। হ্যাঁ, ওই যে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট করা, ট্যাক্স ফাইল করা, এগুলা করেন না। এগুলা কেন করেন না, মানে ওইটা না করে কিভাবে একজন মানুষকে আটকিয়ে রাখা যায় সেটা আমি জানি না, কারণ যার যাওয়ার সে যাবেই। হ্যাঁ, সে এবং কেউ যাইতে চাইলে তার রিক্সা ডেকে দেওয়া ভালো। হ্যাঁ, কিন্তু সেটা আরেক জগৎ, আমি ওদিকে যেতে যাচ্ছি না। এরকম হচ্ছে প্রচুর প্রচুর এরকম কেস হচ্ছে। তো তখন কি করা? তো একটা হচ্ছে যে কোনো রিজনেই হোক যেন বিয়ের শুরুটা সুন্দরভাবে হোক। এটা আমি ভাবি যে আমার শত্রুও যদি বিয়ে শাদী করে চাইবে যে একটু সুন্দরভাবে, তারপরে বিভিন্ন কারণে এর দোষ না ওর দোষ সেটা পরের কথা হচ্ছে, এরকম হতেই পারে। হ্যাঁ, রাইট কি রং সেটা কি যাচ্ছি না, কিন্তু প্রথমে শুরুটা যেন সুন্দরভাবে হয়, কিছু সুন্দর স্মৃতি থাকে, কিছু ছবি থাকে, সেই ছবি দেখে যেন কোনো সময় হয়তো চোখের জল ঝরবে, কিন্তু কিছু সুখ, মানে দুঃখের মধ্যেও যেন একটা সুখ থাকার যে ব্যাপার। আমি কি আপনার থেকে কিছু শিখতেছি নাকি? মনে হচ্ছে শিখতেছি। হ্যাঁ, এই হলো অবস্থা, যাতে বলতে পারি ওনার থেকে আমি কিছু শিখেছি। গেল তো এই যে ব্যাপারগুলো আছে, যে এই কারণে যদি গুড ফেইথ ম্যারেজ দিয়ে আপনাদের শুরু হয়, ইটস নট ফানি। আমি এখানে হাসার একটা ব্যবস্থা করলাম, কিন্তু ইটস নট ফানি। খুবই একটা কষ্টের ব্যাপার। এই বিদেশ বুবুয়ে এসে একটা মানুষ এখানে এসে, এটা ছেলের হতে পারে, মেয়ের হতে পারে, বাস্তবতা, এটাকে মেনে নিতেই হবে। হ্যাঁ, অনেক সময় হচ্ছে এটা। এবং তার ফলে যতই দুঃখজনক হোক, এই যে ব্যাপারটা আছে, যদি দেখানো যায় যে বিয়ের শুরুটা ভালো ছিল, তারপরে সে ডিভোর্স হয়ে গেল, ডিভোর্স হলে পুরো ডিভোর্সটা শেষ হইতে হবে। হ্যাঁ, এবং সেটা হচ্ছে যে শুধু ইভেন জাজে সাইন করলেও হবে না, এটা কাউন্টি ক্লার্ক ফাইল করতে হবে, তখন এটাকে ডিভোর্সটা বলে, ডিক্রিটা। তো ওইটা লাগবে। এবং প্রথম দিকে যে সে ব্যাংক অ্যাকাউন্ট হয়েছিল, ট্যাক্স ফাইল হয়েছিল, একসাথে থাকতো, সেটার আছে, মানুষের এফিডেভিটস আছে, বিভিন্ন ছবি টবি আছে। এবং ছবি মানে এক শার্ট এক প্যান্ট পরে 1000 ছবি, তাহলে হবে না, ওইটা না। মানে কোনো একটা দাওয়াতে গিয়েছেন, আরও 10টা লোক আছে, মানুষ জানলো যে তারা বিয়ে শাদী করেছেন, দাওয়াত দিয়েছেন, বিভিন্ন বার্থডে সেলিব্রেশন করেছেন ইত্যাদি, এইভাবে করে। এবং কয়েকজনের এফিডেভিট লাগবে আর কি, যে তাদের সম্পর্কটা ভালোই ছিল ইত্যাদি, পরে নষ্ট হয়ে গেছে। এভাবে করে আপনি একটা ওয়েভার চাইতে পারেন, যে আপনি যে জয়েন্ট ফাইলিংয়ের যে রিকোয়ারমেন্টটা, এটা যে ওয়েভ করার জন্য আপনি, এটা একটা পন্থা, এবং এইটাই সবচেয়ে সহজ পন্থা, যে শুরুটা ভালোই ছিল, পরে সামহাউ ডিভোর্স হয়ে গেছে, নাথিং রং ইন দিস। এবং সেটা যখনই হয়ে যাবে, তখন আর ওই 1 বছর 9 মাসের জন্য অপেক্ষা করতে হবে না। এটা আপনি যখনই হবে ওটা আপনি ফাইল করে দিতে পারেন। হ্যাঁ, কারণ তখন আর ওয়েট করার কিছু নাই। এইগুলো একটা কথা। তারপরে আরও আছে, সে স্পাউস যিনি, মানে কোনো একজন, এটা যে সিটিজেন স্পাউস হতে পারে এমন কোনো কথা নাই, যিনি নন। আপনি এর আগে যে বিষয়টা নিয়ে কথা বলছেন, যে যদি আমার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে যদি মনোমালিন্য হয়, সেক্ষেত্রে কি হবে সেটা আপনি বললেন। কিন্তু যদি এরকম হয় যে যদি কারো ডিভোর্স হয়ে গেল, সেই ডিভোর্স তখন কিভাবে দেখাবে যে বিয়েটা সৎ উদ্দেশ্যে ছিল? ডিভোর্সটা তো আসার পরেই হয়তো কিছুদিন পরেই হয়ে গেল, তো তাহলে সেই বিষয়টাকে কিভাবে দেখাবে? আপনার আসার পর দিনই মানে মানে আশা করি না কি, তাহলে ইউ হ্যাভ টু লিভ উইথ দিস। কিন্তু কথাটা হচ্ছে যে এটা তো আস্তে আস্তে হয়, কিন্তু প্রথমে আসলো, স্বামী বা স্ত্রী গিয়ে রিসিভ করলো, তার ফ্যামিলি গিয়ে রিসিভ করলো, তারা একসাথে হলো, কিছুদিন অন্তত আশা করা যায় যে একটা সংসার, সুখের সংসার এটা শুরু হয়। তারপরে গিয়ে বিভিন্ন রিজন থাকে, প্রতিবেশী থাকে, আত্মীয় স্বজন থাকে, অন্য বিভিন্ন কারণে বিভিন্ন কিছু, কিন্তু শুরুটা, হ্যাঁ, কারণ এটা এই জন্য বললাম যে কেউ সে দেশে গিয়ে বিয়ে করেছেন, তারপরে তো পরের দিনে তার আসে না, বেশ কিছুদিন সময় লাগে। তো যদি ওইরকমই খারাপ অবস্থা হয়, তাহলে হয়তো আনবেই না, অ্যাপ্লাই করবে না সে। হ্যাঁ, তো এইটা যদি এই ফুল প্রসেসটা কমপ্লিট করে এই পর্যন্ত যদি আসে,
আমি আশা করব যে তাদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক ছিল, যার ফলেই যিনি মানে এলিয়েন স্পাউস উনি এসছেন। কি এখানে যদি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ব্যাপার হয়, অ্যাপ্লাই করলো, তারপর ফিঙ্গারপ্রিন্ট হলো, তারপর একসময় ইন্টারভিউ হলো, তারপরে গিয়ে গ্রিন কার্ড হবে। সুতরাং এখানে বেশ কিছুটা সময় যায় এবং তার মধ্যে আশা করা যায় যে ওই সময়টা অন্তত একটা সুখের সময় যায়। তো সেইভাবেই করে সেই সময়ের বিভিন্ন রকমের এভিডেন্স দেখিয়ে একটা গুড ফেইথ যে বিগিনিং, সেই জিনিসটা দেখানোর চেষ্টা করা যায়। আচ্ছা, আপনার সাথে আরো কথা বলবো এই বিষয়টি নিয়ে। দুজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাদের প্রশ্নটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম সবুজ। আমার প্রশ্নটা হলো, আমার ফ্যামিলি, আমার মেয়ে, ছেলে, আমার ওয়াইফ, 4 জনের জন্য অ্যাসাইলাম করেছিলাম আমরা 2022 সালে ডিসেম্বরে অ্যাপ্রুভ হয়। 2023 সালে জুন মাসে আমরা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি। 2024 সালে 14 মাস পরে আমাকে রিটার্ন মেডিকেলের জন্য আমার কাগজ পাঠায়। উল্লেখ্য, আমি যখন অ্যাপ্লাই করি তখন আমি মেডিকেল দিয়ে দিয়েছিলাম। এরপরে আমরা যখন কোনো খবর পাই না, 2024 সালের লাস্টের দিকে আমরা ইনকোয়ারি দিই। এটা কোনো আপনার কোন সার্ভিস সেন্টারে ছিল। পরে এটা ট্রান্সফার হয়ে নিউ ইয়র্ক সার্ভিস সেন্টারে এখানে ট্রান্সফার হয়ে আসছে। রিসেন্টলি কিছুদিন আগে, আবার 3 মাস আগে আমরা আবার ইনকোয়ারি দিলাম, তখন আমার রিপ্লাই ইমেল দিল যে সবকিছু ঠিক আছে, শুধু আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য অপেক্ষা করতেছি। এখন আমার এটা কি করণীয় আছে, বা এই ব্যাকগ্রাউন্ড এতদিন লাগে, এখন আপনার করণীয় কি সেটাই জানতে চাই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আমার শুভেচ্ছা জানবেন, এবং এটা এমন কোনো দেরি হচ্ছে না কম্পেয়ার টু যা সিচুয়েশন যাচ্ছে, সেই তুলনায় 2024, 2023, 2025 এই ধরনের শব্দগুলো যখন শুনি, অঙ্কের যে ব্যাপারটা শুনি, তাতে এটা খুব একটা দেরি হচ্ছে না। এবং তারা ওই যে আবার মেডিকেলটা চেয়েছে, কাজ চলছে, আগের যেটা দিয়েছিলেন ওটা ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, যেহেতু অনেক দিন ধরে ছিল, এখন আবার চেয়েছে, তার মানে অবস্থা ভালো, কাজ চলছে। এবং এখন যেহেতু লোকাল অফিসে চলে গেছে, আরও ভালো খবর, এনি টাইম ইন্টারভিউ হবে। সুতরাং খারাপ ফিল করার কিছু নাই। আপনার A5 ক্যাটাগরির ওয়ার্ক পারমিট আছে নিশ্চয়ই, এবং যে ক্যাটাগরিরই থাকুক ওয়ার্ক পারমিট আছে। শুধুমাত্র যেটা হয় যে আপনি বোধহয় অপেক্ষা করছেন গ্রিন কার্ড হলে দেশে যাবেন, বরং তখন কষ্টটা আরও বাড়বে, কারণ আপনি জানেন, আর তখন মানে বাইরে যেতে পারলেও তখন জানবেন যে আপনি দেশে যেতে পারছেন না, কারণ দেশে গেলে আপনি ফেরার সময় আপনি রেডি থাকবেন যে আপনার গ্রিন কার্ডটা নিয়েও নিতে পারে। যে আপনি অ্যাসাইলাম সিক করেছেন, বলেছেন যে আপনার দেশে প্রবলেম আছে, আর আপনি গেছেন, তার মানে আপনার কোনো প্রবলেম নাই। তো এবং আগেও মানুষে যেত, এসে বিভিন্ন কথা বলতো, মা অসুস্থ ইত্যাদি। এখন যদি গ্রিন কার্ডটা রেখে দেয় তখন কেমনটা লাগবে। সুতরাং গ্রিন কার্ড যত পরে হয় আমি মনে করি তত ভালো, এভাবেই থাকেন। কারণ এখানে তো এবং সব বউ বাচ্চা নিয়ে কি সুন্দর করে আছেন, সবার জন্য করেছেন, হয়ে হচ্ছে, কংগ্রেচুলেশনস। হ্যাঁ, এবং এই দেশের যে কোনো জায়গায় আপনি যেতে পারেন, এমনকি পারমিশন নিয়ে অন্য যে কোনো দেশে যেতে পারেন, শুধু নিজ দেশ ছাড়া। তো সব মিলিয়ে আপনার যেহেতু মানে আপনি হলেও দেশে যেতে পারতেছেন না, দেশে গেলে আরও ভয়ঙ্কর, পাওয়া জিনিস হারাইতে হইতে পারে। সুতরাং এমনি ভালো আছেন, একটু অপেক্ষা করেন, এমন কোনো দেরি হয় নাই। ধন্যবাদ। তার মানে ওনারটা খুব একটা কোনো সমস্যা নেই বা কোনো কিছু করণীয় নাই, যা শুধু অপেক্ষা করা যে কোনো মুহূর্তেই আপনার। এবং যেহেতু গ্রিন কার্ড এবং যেহেতু মেডিকেলটা চেয়েছে, এইসব আর কিছু চাই নাই, শুধুমাত্র মেডিকেল, তার মানে আর কোনো সমস্যা নাই। সুতরাং আপনি ইউ আর ডুইং জাস্ট ফাইন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি নবী বলছি ব্রুকলিন থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি কয়েকদিন আগে সিটিজেনশিপ পাই আমেরিকাতে। জি। তো আমার মা এর আগে কয়েকবার আসছে এখানে ভিজিটে। জি। তো আমি এখন আমার মায়ের জন্য অ্যাপ্লাই করবো, তিনি এখন বাংলাদেশে আছেন। জি।
তো আমি যদি ওনার জন্য অ্যাপ্লাই করি সেটা কি আমেরিকা থেকে করা ভালো হবে, মানে ওনাকে নিয়ে এসে, নাকি বাংলাদেশে থাকা অবস্থায় করলে ভালো হবে, মানে কোনটা তাড়াতাড়ি হবে প্রসেসিংটা? ওনাকে এখানে নিয়ে আসে পড়েন, এনে তারপর অ্যাপ্লাই করবেন। ওটাই সবচেয়ে ভালো হবে না? সবচেয়ে ভালোটারও না, ওইটাই করবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অনেক কালকেই ওনাকে বলবেন চলে আসতে, আসার পরে আচ্ছা, ঠিক আছে। অ্যাপ্লাই করে দিবেন। উনি আগেও আসছে, আচ্ছা, ঠিক আছে। আবার আসবে। আমার কয়েকদিন আগে একটা ফ্রেন্ড কাটাকাটি করে ফোন করছে, সে এরকম রেগুলার ভিসা রিনিউ করতেছে, আসতে যাচ্ছে। ও মা, হঠাৎ করে ডেকে তাকে তার ভিসাটা রিভুক করে দিয়েছে। কেমনটা লাগে? সুতরাং কার যে কখন কি হয়, আপনি কালকেই মুরব্বীকে নিয়ে আসবেন, এনে তারপর শীত আসতেছে, আসার সময় হয়তো পিঠা টিঠাও নিয়ে আসতে পারে। হ্যাঁ, আরামে থাকেন। অনেক অনেক ধন্যবাদ জনাব নবী আপনার প্রশ্নের জন্য। আর কি সুন্দর নাম, নবী। নবী, হ্যাঁ, মাশাআল্লাহ, বিউটিফুল। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মনসুর। জি, আমার ভাই বোনের লোকে আমি অ্যাপ্লাই করছি, কিন্তু 2007 সালের অক্টোবর ফায়ার ডেট, কিন্তু এখনো পর্যন্ত আর কোনো ইন্টারভিউ ডেট হয় না। কবে? 2007 সালে জি, অ্যাপ্লাই করেছেন, দিয়ে পরে কি কোনো কাগজপত্র, অ্যাপ্রুভাল লেটার টেটার কিচ্ছু পাননি? মানে সব আমার স্টুডেন্ট রিপোর্ট এভরিথিং সব দিয়ে দিছি, কিন্তু 22 সালে দিয়ে দিছি। এখনো পর্যন্ত আর টাকা নেই, ইন্টারভিউ ডেট দেয়নি। আচ্ছা, করণীয় কি সেটাই আপনি জানতে চাচ্ছেন। এটা আনইউজুয়াল ব্যাপার মনে হচ্ছে, কারণ অলরেডি 2008 সালের 1 জানুয়ারি ফাইনাল অ্যাকশনে আছে অ্যাটর্নি মীর মিজান। বিষয়টি কি? একটু খোঁজ খবর করেন। আমি জানি না ওই যে 2 মাস পরে পরে ওনাকেও পত্র লিখতেছে কিনা তারা, 7 ইমেল করে। 7 দিনের ইমেল। হ্যাঁ, আপনি ওনাকে একটু খোঁজ খবর করেন, কারণ আপনার দিক থেকে যা করার আপনি সব করেছেন, হ্যাঁ, আপনার আত্মীয় স্বজনের জন্য। সুতরাং দে শুড বি ভেরি হ্যাপি যে আপনি সব কিছু করে এই পর্যায়ে নিয়ে আসছেন। এটা একটা ভালো জিনিস। আর এখন যে সময়ের কথা বললেন, ওই সময় 2007 মানুষজন অলরেডি অনেকেই চলে আসছে। তো ফলে এখন আপনি একটু ভালোভাবে যোগাযোগ করতে পারেন যে এই হচ্ছে আপনার সিচুয়েশন। তার জন্য এই খোঁজটা কোথায় করবেন? ওই যে ইমিগ্রেন্ট যেগুলো আছে, যেখান থেকে চিঠিপত্র আসতেছে তাদেরকেই জানাবে। আশা করতেছি যে মানে কিছু একটা হবে আর কি। যেমন একটু আগেও এক ভদ্রলোক ইনকোয়ারি করেছেন এই ধরনের, আপনিও এরকম যোগাযোগটা করেন আর কি। কিন্তু কথাটা হচ্ছে যে এগুলোর কোনো গ্রামার নাই, কেউ আসতেছে কেউ পরে হচ্ছে। কিন্তু 2007 অক্টোবর বললেন, ইটস টাইম আপনি একটু যোগাযোগ সেক্ষেত্রে তো করেন। অনেক ইয়েতেই মানে কিন্তু উনি ওনার দিক থেকে যা করার, কারণ অনেক সময় যেটা হয়, উনি তো এখান থেকে দুশ্চিন্তা বাঁচতেছে না, কিন্তু দেশের মানুষ তো বুঝতেছে না, আমার নিবে না, এই করবে না, সেই করবে না। হ্যাঁ, মানে আই জাস্ট হোপ যেটা ওনারাও দেখতেছে। হ্যাঁ, এই হলো কথা। একটি প্রশ্ন ফেসবুকে আছে, সেটি নিয়ে আবার টেলিফোনে যাব। রেহানা বেগম পান্না, H4 ভিসা অলরেডি অ্যাপ্লাই করা হয়েছে, ওয়াইফ ও 2 সন্তান, বাচ্চারা ইউএসএতে স্কুলে পড়ে। আমরা এখন F2-তে আছি, এখন H4 পেন্ডিং অবস্থায় আছে। যখন অ্যাপ্লাই করা হয়েছে তখন H1B অ্যাপ্রুভাল লেটার ছিল না। এখন কি H1B অ্যাপ্রুভাল লেটার ইউএসসিআইএসে পাঠানো জরুরি? না পাঠালে কি কোনো প্রবলেম হবে? H4 ভিসা কি রিজেক্ট করে? H1 হওয়ার আগ পর্যন্ত H4 এর জন্য অ্যাপ্লাই করার ব্যাপারটা কিভাবে আসলো হ্যাঁ। সেটা আমি বুঝতে পারছি না। এটার আরো কিছু তথ্য পেলে হয়তো ভালোভাবে বলা যেত। মোট কথা হচ্ছে যে ডেফিনেটলি যেহেতু H1 এর চিঠিপত্র চলে আসছে, অ্যাপ্রুভাল হয়েছে, ওটা তো ডেফিনেটলি জানাতে হবে। না, H1B অ্যাপ্রুভাল ছিল না, লেটার ছিল না বলছে। হ্যাঁ, এখন যেহেতু এসছে, যে বললো ছিল না মানে এখন এসছে। এখন কি H1B অ্যাপ্রুভাল লেটার ইউএসসিআইএসে পাঠানো জরুরি? এই তো, তার মানে এসছে, এখন আসছে, হ্যাঁ। আসছে এবং কালকে সকালের মধ্যে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেবেন। অনেক ধন্যবাদ রেহানা বেগম পান্না আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি জোবায়ের বলছি ডালাস থেকে। জি আমার একটা কোশ্চেন আছে। জি আমি এই সপ্তাহে সিটিজেনশিপের জন্য এলিজিবল হয়েছি। জি তো আমার দুটো অ্যাড্রেস আছে, একটা হচ্ছে পার্মানেন্ট, যেটা হচ্ছে আমার ওয়াইফ ওন করে এবং আমি ওখানেই থাকি, এবং আমার কাজের জন্য আমাকে আরেকটা অ্যাপার্টমেন্টও রেন্ট করতে হয়েছে, যেখানে আমি বেসিক হোম অফিস হিসেবে ইউজ করি, আবার থাকি মাঝে মাঝে ওখানে, যেটা সেম জিপ কোডের মধ্যেই, জাস্ট রোডের অপোজিটে। তো আমি যখন M400 ফর্ম ফিল আপ করবো,
তো আমার কোশ্চেন হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাড্রেসটা সেটা যদি আমি ওখানে মেনশন করি তাহলে আমার ডিউরেশনটা আমি কিভাবে দিব? মানে আমাদের অ্যাপার্টমেন্টের লিজটা এক্সপায়ার হবে হচ্ছে সামনের বছর অক্টোবর। তো আমি একটু কনফিউজ এটা নিয়ে আর কি। আপনার যেটা পার্মানেন্ট, ওই যে যেটা বললেন যে ওয়াইফের নাম্বার, যেটা প্রথমে যে অ্যাড্রেসটা বললেন যেটা পার্মানেন্ট, ওটাই ব্যবহার করবেন। একটাই করবেন, দ্বিতীয়টা করার দরকার না। আপনি দ্বিতীয়টা যেটা হোম অফিস কাম হোম হিসেবে ব্যবহার করছেন ওটা দরকার নেই। আপনার স্ত্রী যেটা আছে যেটাকে ওইটাই পার্মানেন্ট হিসেবে একটাই ব্যবহার করুন N400 অ্যাপ্লিকেশনে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন জুবায়ের। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওয়াসলাম। জি, আপনি একটু দয়া করে ফোনটা মুখের সামনে নিন। যদি স্পিকারে কথা বলে থাকেন স্পিকারটা বন্ধ করুন। জি, এখন শুনতে পাচ্ছেন? জি জি, আমি আমার ফ্রেন্ড F1 ভিসা অ্যাপ্লাই করছিল, রিফিউজ হয়েছে। তো উনি NIW আবার অ্যাপ্লাই করতে চাইছিল, সেক্ষেত্রে উনি কি অ্যাপ্লাই করতে পারবে? কারণ ঢাকা এম্বাসিতে তো ওনার ফিঙ্গারপ্রিন্ট এবং সমস্ত ডকুমেন্ট আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কিনা জানান একটু বলতে। উনি এখন কোথায় আছেন? এখন কোথায় আছেন উনি? উনি বাংলাদেশে আছেন। আচ্ছা, হ্যাঁ, উনি ডেফিনেটলি যদি NIW-র জন্য উনি এলিজিবল হয়ে থাকেন, উনি যেটা করেন। আর যেহেতু এটা অন্যরাও শুনতেছে সেজন্য একটু বলি, NIW হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। আপনারা হাইলি এডুকেটেড মানুষ, হায়ার ডিগ্রিজ আছে, এবং এটা I-140, এটা ইমিগ্রেন্ট পিটিশন যেটা ফর এলিয়েন ওয়ার্কার, এটা উনি ফাইল করবেন। এবং জব অফার ছাড়াই ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারে জব অফারটা ওয়েভার নিয়ে উনি I-140 জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন। যেহেতু দেশে আছেন, ফলে এটার ইস্যু না। এইখানে যদি F1 ডিনাইড হতো, হ্যাঁ, এবং তার অন্য কোনো স্ট্যাটাস না থাকতো, তাহলে সমস্যা হতো। হ্যাঁ, হি উড বি ইন দ্য মিডল অফ নোওয়্যার। যে দেশে আছেন সমস্যা নাই, উনি এটা করে ফেলবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। নিলয় হক, আপনি যে প্রশ্নটি করেছেন যে এখন নাকি বাংলাদেশের NID কার্ড USA থেকে নেওয়া যায়, কিভাবে এটা আমি করতে পারি, ডিটেলস একটু জানাবেন। এই বিষয়টি সম্পর্কে আমাদের খুব একটা বেশি জানা নেই, তবে আপনি যে স্টেটে আছেন সেখানে যদি কনসুলার অফিস থাকে সেই কনসুলার অফিসের সাথে যোগাযোগ করুন, দিলে সেখান থেকে, যদি আপনি নিউ ইয়র্কে থাকেন নিউ ইয়র্কের কনসুলার অফিসের সাথে, বা আপনি যে স্টেটেই থাকেন সেখানে যদি হাই কমিশনার থাকে বা কনসুলার অফিস থাকে সেখানে যোগাযোগ করুন। নিশ্চয়ই আপনার এই বিষয়টির সম্পর্কে ডিটেলস আপনি নিজেই জানতে পারবেন। আপনার নিকটস্থ, হ্যাঁ, যেটা ওই স্টেটের না থাকলেও যেটা সব জায়গায় ডিসি হতে পারে, ক্যালিফোর্নিয়া হতে পারে, হতে পারে, যেখানে আছে সেখানে আপনি যোগাযোগ করলে আপনার এই প্রশ্নের ডিটেলসটা আপনি নিজেই পেয়ে যাবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, একটু অ্যাড করি, মানে আপনি অনলাইনেও যেতে পারেন, গিয়ে ওদের সাইটে অনেক তথ্য আছে এখন। এটা একটা অ্যাপ করে কি কি করা যায়, হ্যাঁ, একটা অ্যাপ আছে, হ্যাঁ, ওইটাতে যে মোট কথা হচ্ছে আপনি কাইন্ডলি একটু কনসুলেটের বা এমবেসির অনলাইনে যান, এখানে অনেক কিছু আপনি পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ নিলয় আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম। হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার ডিস্টার্ব হচ্ছে, আমরা বোধহয় শুনতে পাবো না। আপনি কি স্পিকারে দিয়েছেন বা হেডফোন নিয়ে কথা বলছেন? বলুন। জি জি জি, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। জি, রানা ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলুন। সময় নষ্ট করবেন না। আপনাকে এবং আমাদের শ্রদ্ধেয় রেটনি সাহেবকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমার দুইটা কোয়েশ্চন, জি, যে আমি 2017 সালে আমি এবং আমার বাচ্চা ফ্যামিলি নিয়ে আমেরিকাতে আসছি। অ্যাসাইলাম কেস রানিং চলতেছে, কোনো আপডেট নাই এখনো। এখন আমি একটা কোম্পানিতে কাজ করতেছি দীর্ঘ 6.5 বছর থেকে। আমার কোয়েশ্চন হয়েছে যে এই কোম্পানির মারফতে কি কোনো কাগজপত্র পাওয়ার কোনো সুবিধা আছে কি, রাস্তা আছে কিনা, এইটা আমাকে জানানোর জন্য। আর আমি দীর্ঘ 3 মাস হয়ে গেছে ওয়ার্ক পারমিট রিনিউ করছি, এখনো কার্ড আসে নাই। জাস্ট রিসিভ লেটার পাইছি, যে ওরা রিসিভে আমাকে জানাইছে যে ওয়ার্ক পারমিটের জন্য ওয়েট করার লাগে 90 দিন পরে আমার ওয়ার্ক পারমিট কার্ড দিবে।
তো ওই জন্য আর কি ওই দুইটা কোয়েশ্চেন আমাকে জানানো হইলে খুশি হই অ্যাটর্নি সাহেবকে এবং আপনাদেরকে টিভিএন 24 সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে অনেক ধন্যবাদ। ভালো একটা অনুষ্ঠান করেছেন আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অ্যাটর্নি মীর মিজান। ধন্যবাদ। আপনি আমাদের শুভেচ্ছা নেবেন। আর আরেকটা কথা হচ্ছে যে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দেই যে হ্যাঁ, এটা অনেক দিন হয়ে গেছে, এরকমের আরো অনেকেরই হচ্ছে, আমি অবাক হচ্ছি না, কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না আর কি। এটা আসলেই 3 মাসের মধ্যে হওয়ার কথা, নাহলে 4 মাস লাগবে, 5 মাস লাগবে, 1.5 বছর হয়ে গেছে। হ্যাঁ, আপনি ওনাদের কাছে এই রেফারেন্সটা দিয়ে আপনার যে রিসিট নোটিশটা আছে এটা সাথে করে দিয়ে তাদেরকে অনলাইনে ইনকোয়ারি করতে পারেন বা এইভাবে চিঠিপত্র লিখতে পারেন। আপনার মানে কাজ হোক বা না হোক আপনি লিখতে থাকেন যে এইভাবে করে এতদিন ধরে পড়ে আছে, আপনার হয়তো চাকরি বাকরিতে সমস্যা হচ্ছে, ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে সমস্যা হচ্ছে বিভিন্ন কারণে, এইগুলো একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে 17 সাল হলে মানে এরকমের অনেকেরই, হ্যাঁ এরকমের অনেকেরই আছে 5 আর 3 প্রায় 8 বছর। এবং এটার আমি একটাই সমাধান জানি, যেটা আমি করি, সেটা হচ্ছে এদেরকে ওই ফেডারেল কোর্টে সু করা, এবং তাতে করে আমরা ডেটটা পেয়ে যাই ফর শিওর। কিন্তু এরকমের অনেকেরই এই অবস্থা আছে, আমি অবাক হচ্ছি না। এবং ওই একমাত্র ওদেরকে ওই সু করলে যদি ওদের টনক নড়ে, এছাড়া কোনো কাজ হচ্ছে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। শ্রাবণী সেনগুপ্ত তিনি বলছেন F4 ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে পোর্ট অফ এন্ট্রি কি এনি এয়ারপোর্টে করা যায়? F4 ক্যাটাগরিতে, ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে পোর্ট অফ এন্ট্রি কি যে কোনো এয়ারপোর্টে করা যায়? আনসার ইজ ইয়েস। শ্রাবণী সেনগুপ্ত, যে কোনো জায়গায় আপনি আমেরিকার যে কোনো জায়গায় করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো 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 হ্যালো, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিন। আমরা অপেক্ষা করছি আপনার প্রশ্নের জন্য, সময় নষ্ট করবেন না। হ্যালো হ্যালো, জি কি বলেন? আপনি বলুন, আপনি তো আপনি ফোন করেছেন, প্রশ্ন করুন। হ্যাঁ রানা ভাই, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম যে আমার একটা বাসুদির তালাকনামা হয়ে গেছে, কিন্তু ওর কাছে গ্রিন কার্ড ওর হাজবেন্ডে আটকাইয়া রাখতে বলছে, হারিয়ে গেছে, বলতে দিচ্ছে না। এখন আমি কি করতে পারি? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মীর মিজান। ওনার ভাতিজির তালাক হয়ে গেছে, কিন্তু গ্রিন কার্ডটা রয়ে গেছে হাজবেন্ডের কাছে, সে দিচ্ছে না, বলছে হারিয়ে গেছে। কি করতে দিচ্ছে না বলছে হারিয়ে গেছে। ঠিক আছে, ওটা হারিয়ে যে বললে আপনারা একটা কাজ করতে পারেন, সেফ হচ্ছে একটা পুলিশ রিপোর্ট করেন, করে I-90 এই অ্যাপ্লিকেশন করে আপনি একটা ওই কি যে বলে রিপ্লেসমেন্ট কার্ড নিয়ে নেন আর কি। অনেক ধন্যবাদ, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি আসলে বলতেছি কুয়েত থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি জুনের 5 তারিখে অ্যাপ্লাই করেছিলাম I-130 I-584। আমার ওয়াইফ ইউএস সিটিজেন, আমার একটা বাচ্চা আছে। নেক্সট মান্থে আমাকে I-584 এর জন্য ইন্টারভিউর জন্য ওরা লক করছে। এখন ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক ফাইল, এভরিথিং জয়েন্ট চাইছে আমার কাছে ইন্টারভিউর জন্য। আমি আবার মেডিকেল ইভেন যা যা ডকুমেন্ট, স্পন্সর, এভরিথিং দিই। এখন আপনার কি করণীয় সেটা বলছেন? জি, আমার লয়ার আছে, লয়ারের সাথে নিয়ে যাবো, সাজেশন চাচ্ছি স্যারের কাছে। আমি ওনার কথা আমার খুবই ভালো লাগে। আচ্ছা, অনেক ধন্যবাদ জনাব আহমেদ। আপনি ওই যে জিনিসটা হয়েছে আপনার গিন্নি I-130 ইমিগ্রেন্ট পিটিশন করেছেন, ওটা ঠিক আছে, কিন্তু সাথে আপনি যেটা করেছেন এটা ওই যে 584 এটা না, এটা হচ্ছে I-485। হ্যাঁ, তো ওটা করেছেন, এবং একই সাথে নিশ্চয়ই I-765 ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করেছেন। এবং ওনার ইনকাম সিচুয়েশন আমি ঠিক জানি না, কিন্তু ওনাকে I-864
ফাইল করতে হয়েছে, নালে এটা করে ফেলতে, এটা নিশ্চয়ই করেছেন। আর যদি ওনার ইনকাম কমও থাকে তাহলে ওনাকে এটা মানে করতে হয়েছে, আর যদি কম থাকে তাহলে আরেকজনের জয়েন্ট স্পন্সরশিপ দিতে হয়েছে। এবং জয়েন্ট স্পন্সরশিপ দিয়ে থাকলে উনি কে, হ্যাঁ, আপনারা কত ক্লোজ, কিভাবে ক্লোজ, এই জিনিসগুলো যেন আপনি ইন্টারভিউ ফেস করার সময় যেন আপনি রেডি থাকেন এগুলো ব্যাখ্যা করার জন্য। তো গেল, তো প্রথমে যে জিনিসটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে যে প্রথমে আর কি আপনার মানে আপনার স্পাউসের I-130 ইমিগ্রেন্ট পিটিশনটা প্রথমে এটা দেখবে, মানে অ্যাডজুডিকেট করবে যে আপনাদের বিয়েটাও অবশ্যই আছে, কারণ আপনাদের কি যেন বলে ম্যারেজ সার্টিফিকেট আছে, কিন্তু বিয়েটা সত্যি কিনা, বোনাফাইড কিনা, ওই জিনিসটা দেখবে। তো আপনি বললেন আপনাদের একটা বেবি আছে, সুতরাং বুঝতেই পারছেন অবস্থা খুবই ভালো। বেবির বার্থ সার্টিফিকেটে আপনাদের দুজনের নাম থাকবে, বানান টানান ঠিক মতো থাকবে, হ্যাঁ, এটা একটা খুব ভালো জিনিস। এবং তারপরও আপনাদের যেটা লাগবে, আপনাদের জয়েন্ট ম্যারিড ফাইলিং জয়েন্টলি ট্যাক্স রিটার্ন লাগবে, এবং সেটা ওই ট্রান্সক্রিপ্ট নিয়ে যাবেন, শুধু আপনার যে কপিটা সিগনেচার করার না ওইটা নিলে হবে না। আচ্ছা, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যাবেন, হ্যাঁ, গত 3 মাসের 6 মাসের এগুলো, এবং এটা যেন সচল থাকে, বিভিন্ন বিল টিল যেন এই অ্যাকাউন্ট থেকে দেন, এইভাবে একটা জিনিস থাকলো। তারপরে 2টা লাইফ ইন্স্যুরেন্স, একটা আপনার ওয়াইফ বেনিফিশিয়ারি বা ওয়াইফ এবং বাচ্চা বেনিফিশিয়ারি, একটা আপনার ওয়াইফের, হ্যাঁ, এবং আপনি এবং বাচ্চা বেনিফিশিয়ারি, 2টা লাইফ ইন্স্যুরেন্স, এবং সেটা টার্ম লাইফ ইন্স্যুরেন্স হতে পারে বা পুরাপুরি হতে পারে। তো টার্ম লাইফ ইন্স্যুরেন্স হলে প্রিমিয়ামটা কম হয় আর সহনীয় হয়ে গেল। তো এইভাবে করে যত কিছু, এবং একসাথে যে থাকেন সেখানে যত জাঙ্ক মেইল আসে দুজনের নামে, ওই জিনিসগুলো নিয়ে যাবেন প্রতি মাসের অন্তত একটা, এবং এটা একটা জেনুইন জিনিস। আর এমনি তো চিঠিপত্র যা সেটা নেবেনই, এইগুলো। তো এইভাবে করে আপনারা সত্যি বিবাহিত কিনা, তারপরে বিভিন্ন ছবি, সুন্দর একটা অ্যালবাম করে, এই লেড়াচাড়াভাবে নেবেন না, যে কোনো রকম যে অফিস যেখান থেকে প্রিন্ট করে সেখানে একটা কাগজের কি একটা দেয়, ওইটা না, একটু যত্ন করে, যে বিয়ে শাদী করেছেন সুন্দর ছবি আছে, তারপর অনেক ছবি আছে সুন্দর করে যত্ন করে, অনেক সুন্দর সুন্দর অ্যালবাম পাওয়া যায়, ওটা নেবেন। আচ্ছা, তারপরে ওই যে সেলফোন আছে, ওটা যেন দুজনের সেলফোনে আপনার হয়েছে, টেক্সট বিনিময় হয়েছে, এটা ছাড়াও টু স্টার্ট উইথ, যে উপরে আপনার এবং আপনার স্ত্রীর এবং আপনার বাচ্চার ছবি আছে, ভিতরে যেন অনেক ছবি টবি থাকে, এবং কোনটা কে এটা যেন আপনারা বর্ণনা করতে পারেন। বিভিন্ন বার্থডে পার্টিতে, ম্যারেজ পার্টিতে এগুলোতে গিয়েছেন, ওখানে যেন এগুলো থাকে। তারপরে টেক্সটের ব্যাপারও থাকতে পারে। শুধুমাত্র এখানে খুব সুন্দর একটা ব্যাপার হচ্ছে আপনাদের, যে আপনাদের একটা বেবি আছে, সুতরাং আমি আদৌ ওই ব্যাপারে তেমন চিন্তিত না, কিন্তু তারপরে এই কাগজপত্রগুলো রেডি রাখবেন, হ্যাঁ। এবং প্রথমেই গিয়ে যেন দুইজনেরই একটা আলাদা একটা এনভেলপে যত আইডি কার্ড আছে, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, স্টেট আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সোশ্যাল সিকিউরিটি কার্ড, এগুলো একটা আলাদা এই এনভেলপ থেকে খুলতে যাবেন, কি জানি বলে এটা থেকে খুলতে যাবেন, হ্যাঁ, এটা পড়ে যাবে ওইটা পড়ে যাবে, এরকম যেন না হয়, সুন্দর করে যত্ন করে এইভাবে দিবেন। আচ্ছা, তো তারপরে এইগুলো, তারপরে শুরু হবে আপনি গ্রিন কার্ড তারপর পান কিনা, আপনার I-132 অ্যাপ্রুভ হলো। সেখানে প্রথম কাজ হচ্ছে যে আপনি কিভাবে এই দেশে আসলেন। তো আপনি ধরেন ভিজিটের বিষয়ে এসছেন, ভিসা নিয়ে ইন্সপেক্টেড হয়ে অ্যাডমিটেড হয়ে ঢুকেছেন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার এন্ট্রিটা, অ্যাডমিশনটা দেখাতে হবে। এটা দেখানোর পরে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, হ্যাঁ, আপনি কোনো করেছেন কিনা, মানে মোট কথা হলো যে এই জিনিস ক্রিমিনাল রেকর্ড নাই, অন্যান্য আপনি ভদ্রলোক মানুষ, কি যেন বলে কাজ করেন, ট্যাক্স দেন ইত্যাদি, মানে ট্যাক্স দেন না এরকম যেন না হয়, এই জাতীয় বিভিন্ন কিছু। আই কুড গো অন এন্ড অন, বাট আমার মনে মোটামুটি। তাছাড়া ওনার তো নিজস্ব অ্যাটর্নি আছেন, উনি বললেনই। হ্যাঁ, আমি মানে একটু শখ করে বললো যে আমাকে নাকি ওনার পছন্দ,
তো একটু বলবো আমাদের হাতে সময় নেই। আশা করি আহমেদ আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং যেটুকুনো আপনার জানার দরকার আপনার অ্যাটর্নি আছে তার সাথে আলাপ করে নিয়ে আপনার বিষয়টা খুবই সহজ, কোনো জটিল কোনো বিষয় নয়। আশা করি আপনার বিষয়টি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে এবং গ্রিন কার্ড যেটি কাঙ্ক্ষিত গ্রিন কার্ড সেটিও আপনি পেয়ে যাবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ অ্যাটর্নি মীর মিজানুর রহমান। বলেছি আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময়ের সীমানা টপকানো কঠিনটাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনারও ব্যস্ততা উপেক্ষা করে আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, খুব ভালো একটি বিষয় নিয়ে কথা বলেছেন এবং অনেক দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছি যে গ্রিন কার্ডের শর্তাবলী অপসারণ বা রিমুভাল অফ কন্ডিশনস অন গ্রিন কার্ড, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অনেকের জন্যই। সেই বিষয়টি বিস্তারিত কথা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।